হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি। এই ছবির মধ্যে তোমরা যাকে দেখছো, ইনিই হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর এরই লেখা হচ্ছে আফ্রিকা কবিতাটি, যেটা আমাদের দশম শ্রেণীর পাঠ্য। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরও সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। এই কবিতাটা তোমরা অনেকেই বুঝতে পারো না। অনেকেই বলো, স্যার আমাদের পড়ানোর সময় কে স্যারে কি বলছে আমরা ঠিকভাবে সেটা ধরতে পারছি না, বুঝতে পারছি না। এই শব্দের অর্থগুলো আমরা কিছু বুঝতে পারি না, আমাদের মাথার ওপর দিয়ে যায়। তো তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, তোমাদের জন্য একটি সহজ সরল ভিডিও নিয়ে চলে এসেছি আমি এই ক্লাসের মধ্যে দিয়ে। আজকে এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা খুব সহজ সরলভাবে এই কবিতাটাকে জেনে নেব। এই কবিতাটা একবার ভিডিও দেখলে আর তোমাদের অন্য কোথাও যাবার প্রয়োজন পড়বে না, বা অন্য কোনো নোট দেখার প্রয়োজন পড়বে না। আমরা সমস্তটাই এই কবিতার মধ্যে দিয়েই জেনে নেব। প্রথমে আমরা আলোচনা করব সারাংশটা, তারপরে আমরা আলোচনা করব প্রশ্ন উত্তর নিয়ে, তারপরে শব্দ উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আগে আমরা বলেছিলাম সব থেকে সর্বপ্রথম আলোচনা করতে হবে যেটা আমাদের কবির সম্বন্ধে। আমরা প্রথমেই বলেছিলাম তোমাদের যে কবিতাকে যদি আমরা পড়তে চাই বা বুঝতে চাই, আত্মস্থ করতে চাই, নিজের মনের মধ্যে গেঁথে নিতে চাই, তাহলে কবি সম্বন্ধে জ্ঞান জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে? তো চলো আমরা খুব সহজে শুরু করে বুঝে নিই কবিতাটিকে, জলের মতো একদম সহজ করে। আমরা বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবিতাটিকে নেওয়া হয়েছে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে, মনে রাখবে। ঠিক আছে? পত্রপুট কাব্যগ্রন্থ থেকে এই আফ্রিকা কবিতাটি তার নেওয়া হয়েছে। পত্রপুট কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশ পেয়েছিল? 1936 সালে। ঠিক আছে? 1936 সালে এই কবিতাটি প্রকাশ পেয়েছিল। আমি প্রত্যেক কবিতায় আলোচনা করেছি ছোট্ট করে যে কাব্যগ্রন্থ কি, অনেকেই জানে না। ঠিক আছে? তো তাদের জন্য আমি এখানে আরেকটা ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি কাব্যগ্রন্থ আসলে কি, তোমরা ছোট্ট করে বুঝে নাও। কাব্য মানে কি? কাব্য শব্দের অর্থ হচ্ছে কবিতা। এই যে আমরা একটা কবিতা পড়ছি, আফ্রিকা কবিতাটা পড়ছি, এটাই হচ্ছে কাব্য বা কবিতা। এবং গ্রন্থ শব্দের অর্থ কি? গ্রন্থ মানে বই, একটা বই। তাহলে কাব্যগ্রন্থ মানে কি হলো? দুটো মিলে দাঁড়ালো কাব্যের বই, মানে কবিতার বই। এই কবিতার বই কিরকম হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতার বই হবে। ধরো এরকম একটা পুরো বই আছে, এবং এই বইটাতে পুরো লেখাটাই হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। সেখানে আর গল্প থাকবে না, উপন্যাস থাকবে না, কিচ্ছু থাকবে না। আমাদের হাতের কাছে এখন যে বাংলা বইটি রয়েছে, তার মধ্যে আমরা কি দেখি? কয়েকটা কবিতা দেখি, কয়েকটা গল্প দেখি, কয়েকটা প্রবন্ধ দেখি, তাই তো? কিন্তু আমরা এই কবিতার বইয়ে শুধু কবিতাই দেখব, এবং সেই কবিতাটা হবে একজন লেখকেরই লেখা। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হয়, তাহলে সেই বইটা পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার বইই হবে, আর আমরা সেটাকেই বলবো একটা কাব্যগ্রন্থ। তো রবীন্দ্রনাথ ঠাকুরেরই এরকম একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে পত্রপুট, মানে কবিতার বইয়ের নাম হচ্ছে পত্রপুট, যেটা 1936 সালে তিনি প্রকাশ করেছিলেন, বার করেছিলেন। ঠিক আছে? তো এইটা আমাদের মনে রাখতে হবে যে আফ্রিকা, যদি প্রশ্ন আসে আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে কি বলবে? পত্রপুট কাব্যগ্রন্থ থেকে। আফ্রিকা কবিতাটি যে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি কত সালে প্রকাশিত হয়েছিল, তখন আমরা বলবো 1936 সালে। ঠিক আছে? চলো এরপরে আমরা জেনে নেব খুব সাধারণভাবে লেখক সম্বন্ধে একটা ধারণা। কারণ আমরা প্রথমেই বলেছি কবিতা পড়তে গেলে বা কবিতাকে বুঝতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে কবির সম্বন্ধে একটা জ্ঞান জানা দরকার। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রধানত সবাই জানি, সবাই চিনি, ছোট থেকেই আমরা জেনে আসছি, পড়ে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, গল্প বিভিন্ন রকম। আমরা সেই ছোট্টবেলা থেকে সহজ পাঠ থেকেই তার লেখা শুরু করেছি, তার লেখাপড়া শুরু করেছি, তাই তো? তাহলে জেনে নিই চলো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলা হচ্ছে, তাকে বিশ্বকবি কেন বলা হয় জানো? তিনি সারা বিশ্ব জুড়ে ছেয়ে রয়েছেন, মানে তিনি সারা বিশ্বে তার নাম রয়েছে, তার কবিতা, তার লেখার গোটা বিশ্বে রয়েছে তার, ওই জন্য তাকে বলা হয় বিশ্বকবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1861 সালে। ঠিক আছে? আর তিনি মারা যান 1941 সালে। জন্ম হয় কোথায় তার? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। কলকাতায় জোড়াসাঁকো বলে একটি জায়গা আছে, সেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই তার জন্ম হয়েছিল।
আর তিনি বড় সময়ে বেশিরভাগ সময়টি তিনি কোথায় কাটিয়েছেন বলো তো? শান্তিনিকেতনের বিশ্বভারতীতে, ঠিক আছে? যেটা আমরা শান্তিনিকেতন বলে চিনি, এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বলে আমরা জানি, সেই জায়গাটা তিনি বড় অবস্থায় কাটিয়েছেন। আর ছোটবেলাটা তার কেটেছিল পুরোটাই সময় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, ঠিক আছে? অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। এই দেখো, কোন পত্রিকায়? ভারতী পত্রিকায় আর বালক পত্রিকায়। তাহলে যদি প্রশ্ন আসে, অল্প আরো তিনি কিন্তু বড় হয়ে আরো বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন, ঠিক আছে? কিন্তু এটা কখন বলছে? অল্প বয়স থেকে, মানে যখন তার ছোট্ট বয়স ছিল তখন থেকে তিনি লেখালেখি তো শুরু করেছিলেন। তো তখন যে পত্রিকায় প্রকাশগুলো পেয়েছিল তার লেখাগুলো, সেগুলো ছিল মূলত ভারতী আর বালক পত্রিকা, মনে রাখবে, ঠিক আছে? দীর্ঘ জীবনে অজস্র কবিতা, কি কি লিখেছিলেন তিনি? চলো, কবিতা লিখেছিলেন, গান লিখেছিলেন, ছোট গল্প লিখেছিলেন, উপন্যাস লিখেছিলেন, প্রবন্ধ লিখেছিলেন, নাটকও লিখেছিলেন। এছাড়াও তিনি কি করেছেন? ছবিও এঁকেছেন। দেখো কত কিছু পারতো। একজন কবিকে কি কোনোদিন এত কিছু করতে দেখেছো তোমরা? একে দেখো, কবিতা করেছে, গানও করেছেন, ছোট গল্পও তৈরি করেছেন, উপন্যাসও তৈরি করেছেন, প্রবন্ধও করেছেন, নাটকও করেছেন এবং ছবিও করেছেন। মানে কত রকম কিছু করেছে দেখো। আমরা সাধারণত কবি সম্বন্ধে কি জানি? যিনি কবিতা লিখেছিলেন তিনি কবিতা বা কাউকে একটা উপন্যাস বা দুটো উপন্যাস লিখতে শুনেছিলাম, তাছাড়া বেশি কিছু জানি না। যে প্রবন্ধ লিখেছে সে হয়তো দু একটা নাটক লিখেছে, এরকম আমরা জানি। কিন্তু একে দেখো, ইনি অজস্র কবিতা লিখেছেন, অজস্র গান লিখেছেন, অজস্র ছোট গল্প লিখেছেন এবং ১৩খানি উপন্যাস লিখেছেন, প্রবন্ধও লিখেছেন অনেক, নাটকও লিখেছেন, তারপরে ছবিও এঁকেছেন বিভিন্ন। এই সব জিনিসগুলো আমরা তার সম্বন্ধে জানতে পারলাম, তাই তো? কার সম্বন্ধে? রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে। এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। আমাদের, আমরা কোন মহাদেশে বাস করি বলো তো? আমরা এশিয়া মহাদেশে বাস করি, ঠিক আছে? আমরা শুনি না ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ। তো সেই মহাদেশের মধ্যে আমরা এশিয়া মহাদেশে বাস করি। আর আমাদেরই লোক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো তিনিও এশিয়ার মধ্যেকারই লোক হবেন। তাই এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। নোবেল বিজয়ী তিনি প্রথম। সেই সময়ে আর কেউ নোবেল নোবেল পুরস্কার সহজে পাওয়া যেত না। তিনি প্রথম নোবেল পুরস্কার পান কত সালে? ১৯১৩ সালে। তাহলে প্রশ্ন আসতেই পারে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? তাহলে কি লিখবে? ১৯১৩ সালে, ঠিক আছে? সংস অফ হার সিং, এর এর জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন। দুটি রাষ্ট্র, দুটি স্বাধীন রাষ্ট্র, এই যে ভারত, আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশ, তাই তো, আমাদের পাশের দেশ, যেটা আমাদেরই আগে অংশ ছিল, এখন সেটা বাংলাদেশ হয়ে গেছে। তো এই দুটো দেশের জাতীয় সঙ্গীত কি? এরই লেখা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা দুটি জাতীয় সঙ্গীত। কবির প্রথম জীবনে লেখা কাব্যগ্রন্থগুলি হলো, প্রথম জীবনে তিনি যখন ছোট্ট থেকে লেখালেখি শুরু করেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থগুলো আমরা জেনে নিই, চলো। সন্ধ্যা সঙ্গীত একটা, প্রভাত সঙ্গীত আরেকটা, ছবি ও গান, ভানু সিংহ, ভানু সিংহ ঠাকুরের পদাবলী, ঠিক আছে? এবং করি ও কোমল, এগুলো হচ্ছে তার কি? কাব্যগ্রন্থ, এক একটি কাব্যগ্রন্থ। ১৮৮৮ থেকে ১৮৯৬, এই সময়টার মধ্যে মাত্র ৮ বছরে কবি প্রতিভার যে অপূর্ব রূপ বিকাশ ঘটেছে তারই চিহ্ন সমুদ্রিত হয়েছে এই পর্বের চারি খণ্ডে, চারখানি কাব্যগ্রন্থে। এই যে, এই আমরা চারখানি কাব্যগ্রন্থ পেলাম, এরই মধ্যে কি, মাত্র যে ৮ বছর বয়স, তিনি ৮ বছর বয়সে তার কবি প্রতিভা যে ফুটে উঠেছে সেটাই আমরা এর মধ্যে দিয়ে পাবো। মানসী পত্রিকা, মানসতরী পত্রিকা, চিত্রা পত্রিকা আর চৈতালি পত্রিকা, এই চারটি পত্রিকায়, ঠিক আছে? এই পর্বের কাব্যগুলিতে কবির আত্ম উপলব্ধি শুধু নয়, তার কাব্য নির্মাণের কৌশলের যথেষ্ট পরিচয়ও পাওয়া যায়। আবেগ, গভীর আত্মপ্রত্যয়, জীবন জিজ্ঞাসা, কল্পনার বক্ষ বিস্তার, শিল্প রূপ নির্মাণের দক্ষতা, ভাষা ও ছন্দের অপর আধিপত্য, এইসব জিনিসগুলোই তার লেখার মধ্যে আমরা পাবো। তার লেখার মধ্যে আমরা আবেগের ছোঁয়া পাবো, একটা গভীর আত্মপ্রত্যয় পাবো। কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে গেলে না তোমাকে তার মধ্যে মিশিয়ে নিতে হবে। তিনি শুধু মানুষকেই তুলে ধরেননি, তিনি একটা গাছকেও জীবন্ত করে তুলেছিলেন, একটা গাছকেও মানুষ হিসেবে দেখিয়েছিলেন, একটা টেবিল চেয়ারকেও মানুষ হিসেবে দেখিয়েছিলেন। মানবের মানবের রূপ দিয়েছিলেন তিনি। যেরকম মানব চলতে পারে, ছুটতে পারে, যেতে পারে, কথা বলতে পারে, তাদেরও মধ্যে দিয়ে তিনি কথা বলাতে চেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? একটা আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে তিনি বিচরণ করেছেন। এই জন্যই তার কবিতার মধ্যে এই সব জিনিসগুলো আমরা পাই। আর কি বলছেন? তার গুণাবলীর এই প্রকাশগুলো তো ঘটেছে এই কবিতাতে। এরপর কবি রচনা করেন কণিকা, কি? কণিকা, কথা ও কাহিনী, কল্পনা, খনিকা, নৈবেদ্য, এই সব কাব্যগ্রন্থগুলি। এগুলো এক একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে?
গীতাঞ্জলি পর্বের প্রধান তিনখানি কাব্যগ্রন্থ কি কি বলো তো? এটা এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। গীতাঞ্জলি পর্বে মানে যখন গীতাঞ্জলি তিনি রচনা করেছিলেন কাব্যগ্রন্থটা, তখন সেই সময়ে আরো দুটো কাব্যগ্রন্থ লিখেছিলেন। সেই দুটো কাব্যগ্রন্থ আর এই গীতাঞ্জলিটা নিয়ে তিনখানি। তো এই তিনখানি কাব্যগ্রন্থ কি কি আমাদের মনে রাখতে হবে পরপর, ঠিক আছে? গীতাঞ্জলি, গীতিমাল্য এবং গীতিকা। গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতিকা। এই গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতিকা থেকেই বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের গানগুলো আমরা পেয়ে থাকি, ঠিক আছে? এই যে তোমরা রবীন্দ্রসঙ্গীত গানগুলো শোনো, এই সব গানগুলো আমরা তারই লেখা এই গীতাঞ্জলি, গীতিমাল্য এবং গীতালি কাব্যগ্রন্থ থেকে পেয়ে থাকি। আর কাব্যগ্রন্থ তার কি কি রয়েছে চলো দেখে নিই। 1916 সালে তিনি প্রকাশিত করেছেন কোন কাব্যগ্রন্থ? বলাকা বলে একটি কাব্যগ্রন্থ। 1925 সালে কি কাব্যগ্রন্থ? পূরবী কাব্যগ্রন্থ। 1929 সালে কি কাব্যগ্রন্থ? মহুয়া কাব্যগ্রন্থ। এইসব কাব্যগ্রন্থগুলি কবি রচনা করেছিলেন। দেখো কতগুলো কাব্যগ্রন্থ, আরো তো অনেক আছে। তোমরা যখন আরো বড় হবে, যখন বাংলা নিয়ে অনেকেই পড়তে চাইবে, তখন জানতে পারবে তিনি কত কিছু রচনা করেছিলেন। এখন আমাদের অত জানা প্রয়োজন নেই। চল, তারপরে কোন কাব্যগ্রন্থ? পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে তার রবীন্দ্র কাব্যের শেষ পর্বের শুরু। তার যে এই পুনশ্চ কাব্যগ্রন্থটা রচনা করেছিলেন, এটাই তার শেষ কাব্যগ্রন্থ, ঠিক আছে? তারপরেই তিনি মারা যান, আর রচনা করতে পারেননি। এই পর্বের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি কি চলো জেনে নিই। শেষ সপ্তক, প্রান্তিক, নবজাতক, সানাই, রোগশয্যায় আর আরোগ্যে, এই সব কাব্যগ্রন্থগুলো তার রয়েছে, ঠিক আছে? তো এই গেল আমাদের কবির সম্বন্ধে একটি সাধারণ ধারণা। এরপরে আমাদেরকে কি জানতে হবে? এরপরে আমরা চলে আসব সরাসরি কবিতার মধ্যে, ঠিক আছে? এখানেই আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটি। আচ্ছা, আফ্রিকা দেখে, নামটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? এই আফ্রিকা নামটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? আফ্রিকা আমরা নাম শুনেছি তো। আমরা আজকাল বিভিন্ন খেলা, ক্রিকেট খেলায় আমরা জানতে পারি যে আজকে আফ্রিকার সাথে ইন্ডিয়ার খেলা রয়েছে। আমরা জানতে পারি তো এরকম। তো সেই রকমই আফ্রিকা হচ্ছে একটি কি, এখনকার দিনে একটি দেশ। আফ্রিকা একটি দেশ এখনকার দিনে, ঠিক আছে? আমরা যে মহাদেশের কথা বললাম, তিনটি মহাদেশের কথা বললাম, যেমন ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশ। এই যে আফ্রিকা মহাদেশের কথা বললাম, সেই আফ্রিকা মহাদেশের মধ্যেই আফ্রিকা দেশের জন্ম, ঠিক আছে? আচ্ছা, মহাদেশ বলতে আমরা কি বুঝি সাধারণত? মহাদেশ হচ্ছে সেইটাই যে কয়েকটা দেশ নিয়ে একটি মহাদেশ তৈরি হবে। যেমন আমাদের এশিয়া মহাদেশ বলা হচ্ছে। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে কারা কারা রয়েছে? এশিয়া মহাদেশের মধ্যে আমাদের ভারতবর্ষ রয়েছে, পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, ভুটান রয়েছে। এই সব দেশগুলো আমাদের এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে, ঠিক আছে? আবার ইউরোপীয় মহাদেশের মধ্যে কি রয়েছে? আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন, এই সব জায়গাগুলো আমরা কি ইউরোপীয় মহাদেশের মধ্যে জানি। সেরকম আফ্রিকা মহাদেশেও আফ্রিকা দেশের জন্ম, ঠিক আছে? আর এই আফ্রিকা মহাদেশটাকে নিয়েই কবির একটা লেখা আমরা পড়ব, ঠিক আছে? এই কবিতা পড়ার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে এই যে আজকের সময়ে যে আমরা এই আফ্রিকা দেশটাকে চিনছি, এই যে পৃথিবী আজকে আমরা দেখছি একটা শান্ত পৃথিবী, তাই তো? একটা শান্ত পৃথিবী, কেউ কারোর সাথে সেরকম ভাবে লড়াই করে না। কিন্তু আগের দিনে আমরা কি দেখেছিলাম, পুরোনো দিনে যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে আমরা জানতে পারবো কত যুদ্ধ হয়েছে, কত রকম যুদ্ধ হয়েছে, তারপরে কত রক্ত ঝরেছে। সেই কত রক্ত ঝরার পরেই আজকে আমাদের এই দেশটা, আমাদের এই চারিপাশটা মহাদেশগুলো সব শান্ততে রয়েছে, ঠিক আছে? মাঝে মাঝে কিছু ছোটখাটো ঝগড়া ঝামেলা দেখা যায়, কিন্তু বিভিন্ন দেশ তো শান্তিতে রয়েছে, বেশিরভাগ দেশই। তারা তো যুদ্ধ চাইছে না, আর কোনো দেশই যুদ্ধ চাইছে না, তারা পরিস্থিতিতে পড়ে একটা যুদ্ধ করে, ঠিক আছে? তো সেই রকমই যে আজকের দিনে আমরা যে শান্ত পৃথিবীকে দেখছি, আগের দিনে কিন্তু এই পৃথিবী শান্ত ছিল না, ঠিক আছে? আরও যে আমাদের মানব সভ্যতা গড়ে উঠেছিল, এই মানব সভ্যতা শুরু থেকেই আফ্রিকা মহাদেশ ছিল একটা রহস্যে ঘেরা। মানব সভ্যতা শুরু হওয়ার আগেই এই আফ্রিকা মহাদেশ কি ছিল? একটা রহস্যে ঘেরা। আমি যে এখন যেই কথাগুলো বলছি, এগুলো তোমরা মনের মধ্যে একটা ছবি করে এঁকে নাও, ঠিক আছে? চোখ বন্ধ করে, চোখ খুলে, যে যেমন ভাবে পারবে একটা মনের মধ্যে ছবি তৈরি করে নাও। আমি যেভাবে কথাগুলো বলছি, তোমরা একটা ছবি করে নাও মনের মধ্যে। তাহলে কি হবে? তাহলে আমাদেরকে কবিতাটা ধরতে খুব সহজ হবে। আমি একটা গল্প শোনাচ্ছি, হ্যাঁ, তোমার আমি কবিতার মতো পড়ে পড়ে শোনাচ্ছি, কিন্তু এই প্রথমে যদি আমি গল্পটা তোমাদের বলে দিই, তাহলে আমাদের কবিতার লাইন ধরে ধরে যখন পড়বো তখন বুঝতে খুব সুবিধে হবে, ঠিক আছে? চলো,
তাহলে কি এই আফ্রিকা ছিল কি একটা গহীন অরণ্যে ঢাকা, পুরো জঙ্গলে ঢাকা একটা অংশ ছিল এই আফ্রিকা। ঠিক আছে? যখন সভ্যতাগুলো শুরু হয়নি, যখন আমাদের সভ্যতা কি, আমাদের সভ্যতা যেমন সিন্ধু সভ্যতা, তারপরে রয়েছে কি ব্যাবিলনীয় সভ্যতা রয়েছে, চৈনিক সভ্যতা রয়েছে। এইসব সভ্যতাগুলি কি করেছিল, একে অপরের সাথে পাল্লা দিয়ে সেই সময় চলেছিল। কিন্তু এই যে আফ্রিকা মহাদেশের এই সভ্যতা, সে কিন্তু আমাদের সময়ে, মানে আমাদের পায়ে, আমাদের সভ্যতাগুলোর পায়ে পা দিয়ে চলতে পারেনি। তিনি কি করেছিল, তিনি পিছিয়ে পড়েছিলেন। এই সময় প্রায় আলাদা আদিম সভ্যতা তিনি গড়ে উঠেছিল, গড়ে তুলেছিলেন। ঠিক আছে? এই বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা ছিল কি স্বতন্ত্র, সেখানকার মানুষগুলো স্বতন্ত্র ছিল, স্বাধীন ছিল। তারা খুব কাছাকাছি বাস করতেন প্রকৃতির, মানে জঙ্গলের কাছে তারা বাস করতেন। তাদের বাসস্থান ছিল কি সেই প্রকৃতির মাঝেই, প্রকৃতির সৌন্দর্যেই তারা বাস করতেন। প্রসঙ্গত আজকের দিনেও আফ্রিকার বহু জনগোষ্ঠীকে দেখবে তারা জঙ্গলেই বাস করে। তোমরা যদি এখনো তাকাও দেখবে অনেকেই জনগোষ্ঠী আছে যারা জঙ্গলে বাস করে, তাদের মুখের ভাষা নেই, কথা বলতে পারে না, তারা ইশারায় অঙ্গভঙ্গিতে বোঝায়। যেমন মানুষের আদিমকালে, আমরা যখন মানুষ ছিলাম, আদিমকাল আমাদের যখন ছিল, তখন আমরাও তো কথা বলতে পারতাম না। তো সেই রকম এখনো রয়েছে সেই আফ্রিকার জঙ্গলে দেখতে পাবে এরকম বহু জনজাতি রয়েছে যারা ইশারায় কথা বলে, যারা মানুষ অঙ্গভঙ্গিতে কথা বলে, মানে মুখের ভাষা তাদের এখনো নেই। আমরা যখন ভাষা নিয়ে আমরা অনেক উন্নত হয়েছি, অনেক জায়গায় অনেক এগিয়ে এসেছি, সেই রকম কিন্তু তারা এখনো আসতে পারেনি। ঠিক আছে? এই আফ্রিকা জঙ্গলের মানুষজন, জনজীবন, তারা খুব আনন্দে সুখে দিন কাটাতো। কিন্তু এমন একটা দিন এলো, সেখানে কি হলো, সেখানে বাইরের লোকের আগমন ঘটলো, সেখানে বাইরের লোক এলো। কেন এলো? কারণ তারা কোনোভাবে জানতে পেরেছে যে এই গহীন অরণ্যের মধ্যে খনিজ সম্পদ পাওয়া গিয়েছে, খনিজ সম্পদের লক্ষ্য তারা টের পেয়েছে, এবং সেই খনিজ সম্পদ লুট করতে তারা কি করেছে, এই আফ্রিকা জঙ্গলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। তাই তো তাদেরকে আমরা সভ্য লোভী বলে জানবো, সভ্য লোভী বলে জানবো। এই যে যারা ঝাঁপিয়ে পড়েছে তারা কে জানো, তারা হচ্ছে ইউরোপীয়বাসী, ইউরোপীয় দেশের লোকজন। আমরা কি জানি, আমাদের দেশে অত্যাচার চালিয়েছিল কারা, আমাদের দেশে অত্যাচার চালিয়েছিল ইংরেজরা। ইংরেজরা কোথাকার ছিল, ইউরোপীয়, ইউরোপীয় জনবাসী ছিল, তাই তো। সেই রকমই আফ্রিকা মহাদেশের উপর যখন জানতে পারলো যে এখানে ধন সম্পদ, খনিজ সম্পদ পাওয়া গিয়েছে, তখন তারা ঝাঁপিয়ে পড়লো সেই ধন সম্পদ লুট করার জন্য। কোথায়? আফ্রিকা মহাদেশে, আফ্রিকার জঙ্গলে। এবং সেই জঙ্গলের যে খনিজ সম্পদ তারা লুট করবে, তার জন্য সেখানকার জনজীবন, মানুষকেও তারা ছাড় দেননি। সেখানকার মানুষকে তারা কৃতদাস বানিয়ে, একরকম চাকর বানিয়ে, তাদের রক্তের বন্যা বইয়ে তারা এই ধন সম্পদ লুট করেছিল। ঠিক আছে? খনিজ সম্পদ লুট করেছিল। তারা এই প্রকৃতির সৌন্দর্য, এই যে আফ্রিকা মহাদেশের একটা জঙ্গলের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, এই সৌন্দর্য তাদের কাছে সৌন্দর্য ছিল না। তাদের কাছে কি সৌন্দর্য ছিল? তাদের কাছে সৌন্দর্য ছিল সেই ঘন জঙ্গলের ভেতরে সেই খনিজ সম্পদটাই ছিল তাদের কাছে আসল সম্পদ। কাদের কাছে? এই ইউরোপীয়দের কাছে, যারা এই ধন সম্পদ লুট করতে এসেছিল, একরকম আমরা বলতে পারি। ঠিক আছে? এই ধনসম্পদ তারা লুট করে যখন চলে গেল, সেই সময়ই কবির মনে জাগলো কি, কবির মনে জাগলো এই সন্ধ্যার আসন্নে, এই লাইনটার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো, সন্ধ্যার শেষ রশ্মিতে দাঁড়ায় মনোহারা, মানহারা, মানহীন দ্বারে বলো ক্ষমা করো। তিনি ক্ষমা চাইলেন কার কাছে? এই আফ্রিকা, আফ্রিকা জঙ্গলের কাছে, তিনি আফ্রিকা মহাদেশের কাছে তিনি ক্ষমা চাইলেন। কেন ক্ষমা চাইলেন শেষে তিনি, সেটা আমরা লাইন ধরে যখন পরপর আলোচনা করব, পড়বো, তখনই আমরা জানতে পারবো। ঠিক আছে? তো এই যে জনজীবনটা তারা শুরু হয়েছিল যে লুট করলো, একরকম সভ্য জাতি যাদেরকে আমরা লোভী সভ্য বলে জানি, সেই দল লুট করে আফ্রিকাকে নিয়ে গেল এবং কি করলো, গড়ে তুললো তাদের ঔপনিবেশিক, সেখানকার ধন সম্পত্তি লুটে নিয়ে গিয়ে ইউরোপীয় মহাদেশে তারা গিয়ে কি করলো, তাদের ধন সম্পত্তি সব আনন্দে তারা বাস করতে লাগলো। মানে এখান থেকে লুট করে নিয়ে গিয়ে তারা সেখানে খরচ করলো সেই লুটা সম্পত্তিগুলো। ঠিক আছে? আচ্ছা, সাম্রাজ্যবাদ কাকে বলে তোমরা কি জানো? সাম্রাজ্যবাদ তাকেই বলা হয় যারা একজন অন্যের প্রতি অধিকার খাটায়। মানে ধরো এই ইউরোপীয় বাসীরা তো আফ্রিকা দেশের
জনজীবন তাদের ছিল না, জনগোষ্ঠী নয়, কিন্তু তারা ইউরোপ থেকে এসে কি করলো, আফ্রিকা মহাদেশে এসে তাদের জোর খাটালো, তাদের আফ্রিকা জনজীবনকে কৃতদাস বানালো। এটাই হচ্ছে কি সাম্রাজ্যবাদ, মানে সাম্রাজ্য বিস্তার করলো, এক জায়গা থেকে এসে নিজেদের অধিকার বিস্তার করলো আফ্রিকার জঙ্গলে। এটাই হচ্ছে সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদেরই প্রতিষ্ঠা করলো তারা, ঠিক আছে। আর এই সেদিনের অত্যাচার থেকে লাঞ্ছনা যে অনেকাংশে সমাপ্ত হয়েছে। এই যে তারা অত্যাচার চালালো, এই অত্যাচারটা পরবর্তীকালে অনেকাংশে এখন কমে গিয়েছে, আজকের সভ্য সমাজে উপলব্ধি করার জায়গায় পৌঁছতে পেরেছে। আজকে যে আফ্রিকার জনজীবন তারা বুঝতে শিখেছে, তারা এগিয়ে গেছে, তারা আর সেই জনজীবনে পড়ে নেই, এখনো কিছু কিছু অংশে দেখা যাবে, কিন্তু সেই রকম ভাবে আর নেই, ঠিক আছে। তাই প্রত্যেকটি মানুষের কর্তব্য আফ্রিকা ও তার মানুষদের কাছে কবি ক্ষমা প্রার্থনা জানিয়েছেন সেই ঘটনার জন্য, সেই দিনটির জন্য, ঠিক আছে। চলো এবার আমরা লাইন ধরে ধরে পড়ব। কি বলছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে যখন স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে। কি বলছে, উদ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত মানে আদিম যুগে মহাবিশ্বে তথা আমাদের এই পৃথিবী ছিল কি অশান্ত, সেই অশান্তটাকেই বলা হচ্ছে উদ্ভ্রান্ত। সেই অশান্তের সময়ই সেই আদিম যুগে, আদিম যুগে তো পৃথিবী আমাদের অশান্ত ছিল, তো সেই সময়টাকে বলছে উদ্ভ্রান্ত, মানে অশান্ত। অশান্তর সেই আদিম যুগটির কথা বলছে, অশান্ত সেই আদিম যুগে স্রষ্টা, স্রষ্টা কে, যিনি সৃষ্টি করেছেন আমাদের, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তাকেই স্রষ্টা বলা হচ্ছে, ঠিক আছে। এই ঘন জঙ্গলকে সৃষ্টি করেছে তাকেই স্রষ্টা বলা হচ্ছে। তো সেই রকমই আফ্রিকা জঙ্গলকে স্রষ্টা কে, স্রষ্টা সৃষ্টিকারী, যিনি তৈরি করেছেন। তো স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, যখন নিজের প্রতি একরকম বিধ্বস্ত হয়ে রাগী হয়ে রেগে গিয়েছেন, তখন কি করছেন, অসন্তোষ হয়ে ক্ষোভে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিকে কি করছেন বারবার, বিধ্বস্ত করছেন, মানে ধ্বংস করছেন। বিধ্বস্ত করা মানে ধ্বংস করা, একরকম ধ্বংস করছে, নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করে আবার নতুন ভাবে তৈরি করছে। তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে, সেই সময়টার কথা বলছেন যখন সৃষ্টি স্রষ্টা, যখন স্রষ্টা তার সৃষ্টিকে তৈরি করছেন, মানে বারবার তো উদ্ভ্রান্ত, তখন কি, তখন যুগ আমাদের কি অশান্ত ছিল, তাই তো। সেই অশান্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধ হয়ে চলেছে, সেই অশান্ত যুগে শেষ স্রষ্টা বারবার অসন্তোষ হচ্ছেন, এই যে এত যুদ্ধ হচ্ছে, এতই হচ্ছে, বারবার ধ্বংস হচ্ছে সবকিছু, সব জিনিস। তো স্রষ্টা আবার নতুন করে বারবার তৈরি করছেন, সেটাতে রেগে গিয়ে সেটাকে ধ্বংস করে আবার নতুন করে যখন তৈরি করছেন, তখন কি বলছেন, রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে কি জানো, রুদ্র মানে হচ্ছে একটা ভয়ঙ্কর, আমরা শিবের রুদ্র রূপ দেখেছিলাম, তাই তো। তো সেই রকমই রুদ্র হচ্ছে একটা ভয়ঙ্কর, রুদ্র শব্দের অর্থ হচ্ছে একটা ভয়ঙ্করের কথা বলা হচ্ছে। ভয়ঙ্কর সমুদ্রের বাহু, বাহু মানে কি বলতো, বাহু মানে সাধারণত আমরা হাত বুঝি, তাই তো, কিন্তু এখানে বাহু বলতে বোঝাচ্ছে সমুদ্রের সেই ঢেউ, সমুদ্রের সেই ঢেউয়ে যে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ঢেউটাকেই বাহু বলা হচ্ছে, ঠিক আছে। রুদ্র মানে রাগী ভয়ঙ্কর সমুদ্রের ঢেউটাকেই বলা হচ্ছে। প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে, আফ্রিকাকে। প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী শব্দের অর্থ কি বলতো, পূর্ব মানে পূব দিক, পূব দিকের অর্থ এখানে কি জানো, পূব দিক শব্দের অর্থ বলতে এখানে বোঝাচ্ছে তোমার পূর্ব দিক। পূর্ব মানে আমাদের যেমন পুরোনো দিনের ভারতের ম্যাপ যদি আমরা দেখি, ভারতের বলছি পৃথিবীর যদি আমরা ম্যাপ দেখি, তাহলে সেখানে আমরা দেখব আমাদের ভারতবর্ষ ও আফ্রিকা মহাদেশ ছিল সাধারণত কোন দিকে, পূর্ব দিকে। পূর্ব দিকে আমাদের মানচিত্রে আমরা দেখতে পাবো আমাদের দেশ এবং আফ্রিকা মহাদেশ রয়েছে। কিন্তু এখনকার দিনে যদি আমরা পৃথিবীর ম্যাপ দেখি, সেটাকে সরিয়ে, পৃথিবী তো গোল, সেটাকে এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরিয়ে সেটাকে আমাদের করা হয়েছে পশ্চিম দিকে। এখন আমরা যদি দেখি আমাদের দেশ এবং আফ্রিকা মহাদেশ কোন দিকে রয়েছে, পশ্চিম দিকে রয়েছে। তাই বলছেন প্রাচী মানে পূর্ব দিক। পূর্ব দিকে ছিল কে, পূর্ব দিকে ছিল ধরিত্রীর বুকে মানে পৃথিবীর বুকে কে ছিল, আফ্রিকা ছিল কোন দিকে, পূর্ব দিকে। আর সেই পূর্ব দিকের বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, আফ্রিকা তাকে ছিনিয়ে নিয়ে গেল পশ্চিম দিকে নিয়ে গিয়েছিল, কোন দিকে নিয়ে গেছিল, পশ্চিম দিকে নিয়ে গিয়েছিল, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, বাঁধলো তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, তোমাকে সেখান থেকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গেল,
বনস্পতি। বনস্পতি মানে কি? বনে ঘেরা জঙ্গল বা বনে ঘেরা কি গাছপালা। গাছপালাতে ঘেরা, জঙ্গলে ঘেরা একটা নিবিড় পাহাড়ের মধ্যে তাকে রাখলো। কাকে? এই আফ্রিকার জঙ্গলকে। আমরা তো কথাই শুনেছি, আফ্রিকা জঙ্গলে গিয়েছিস, আফ্রিকা জঙ্গলে যাবি। আফ্রিকা মানেই তো জঙ্গল, একটা বড় বিরাট জঙ্গল। ঠিক আছে, তো সেই আফ্রিকার জঙ্গলটাকেই বলা হচ্ছে বনস্পতি। বনে ঘেরা তো, সারা জঙ্গলটাই তো বনে ঘেরা। তাই বলছেন বাঁধলো তোমাকে নিবিড় বনস্পতির ঘেরায়। বাঁধলো মানে কিরকম করে বাঁধলো? জঙ্গল দিয়ে বাঁধলো, প্রকৃতি দিয়ে বাঁধলো, প্রকৃতির সৌন্দর্যে তোমাকে বাঁধলো। তোমাকে দড়ি দিয়ে বাঁধেনি, তোমাকে বাঁধলো সৌন্দর্যে, প্রকৃতির একরকম সৌন্দর্যে লালসা দিয়ে তোমায় বাঁধলো বনস্পতির নিবিড় পাহারায়। সেখানে কে পাহারা দেবে? সেই বন, সেই জঙ্গল তোমাকে পাহারা দেবে। কাকে পাহারা দেবে? সেই আফ্রিকা দেশকে পাহারা দেবে, আফ্রিকা মহাদেশকে পাহারা দেবে কে? সেই নিবিড় পাহারায় কে দেবে? বনস্পতি, জঙ্গল। কৃপণ আলোর অন্তপুরে। এখানে কৃপণ আলোর অন্তপুর কেন বলা হচ্ছে? কৃপণ মানে কি আমরা জানি? কৃপণ মানে কিপ্টে, তাই তো? কৃপণ মানে কিপ্টে। তাহলে এই কিপ্টে আলোর অন্তপুরে মানে কি? অন্তপুর মানে কি? অন্তপুর মানে বাড়ির ভেতর, মানে বাড়ির ভেতরটাকে বলা হচ্ছে অন্তপুর। আর কৃপণ আলোর অন্তপুর মানে আলোটা সেখানে পৌঁছতে পারে না। কিছু কিছু জায়গা দিয়ে হয়তো টুকটাক ফুকফাকি জায়গা দিয়ে হয়তো কোনো আলো ঢোকে, একটু ছোঁয়া ঢোকে, কিন্তু সেই জঙ্গলের মধ্যে আলো ঢুকতে পারে না। আফ্রিকা জঙ্গল বিরাট বড় জঙ্গল তো, একটা বন দিয়ে ঘেরা, সারা বিরাট বহু বহু গাছ রয়েছে অনেক রকম, এবং অনেক গাছে ঘেরা রয়েছে সেই জঙ্গলটা। সারা জঙ্গলই ছেয়ে গিয়েছে গাছপালাতে, এবং সেই সূর্যের আলোটাকে কি করছে? সূর্যের আলোটাকে গাছেরাই ঢেকে নিচ্ছে। সেই আলো আর ভেতরে পৌঁছতে দিচ্ছে না, সেই বনে পৌঁছতে দিচ্ছে না। তো সেই বনটা কি হয়ে আছে? ঘন অন্ধকারে ঢুকে আছে, তাই তো? তাই বলছেন সেই কৃপণ আলোর অন্তপুরে, মানে তোমার ঘরে আলো পৌঁছতে পারে না, মানে সেই আফ্রিকার ভেতরে, জঙ্গলের ভেতরটাতে আলো পৌঁছতে পারে না, তাই বলছে কৃপণ আলোর অন্তপুরে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব, চলো পরের লাইনে। কি বলা হচ্ছে? সেখানে নিভৃত অবকাশে তুমি, সেখানে নিভৃত অবকাশে তুমি, কোথায়? সেই জঙ্গলে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গম রহস্য। সেই জঙ্গলে তুমি দুর্গম রহস্য কি করেছিলে? সংগ্রহ করেছিলে। দুর্গম শব্দের অর্থ কি? এই জিনিসগুলো তোমরা লিখে নেবে, হ্যাঁ? আমি যে শব্দগুলোর মানে বলছি তোমরা খাতা নিয়ে বসবে এবং খাতায় এইগুলো শব্দগুলো লিখে নেবে। এই শব্দ তুলে অনেক শব্দের অর্থ নিয়েও প্রশ্ন আসে আমাদের, ঠিক আছে? তো যেই শব্দগুলো ভীষণ কঠিন এবং সাধারণ কঠিন, সেই শব্দগুলো আমি তোমাদের কাছে ভেঙে ভেঙে তুলবো। এখানে দুর্গম শব্দের অর্থ হচ্ছে যেখানে সহজে যাওয়া যায় না, যেখানে সহজে যাওয়া যায় না। তাহলে কি বলছেন? সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গম রহস্যের, যে জঙ্গলে সহজে কেউ যেতে পারে না, সেই জঙ্গলে যাওয়ার তোমার সাহস হয়েছে, সেই জঙ্গলে যাওয়া তোমার কি হয়েছে? পূর্ণ হয়েছে। চিনেছিলে জলস্থল। কি চিনেছিলে? সেখানকার জলস্থল, আকাশের দুর্বোধ সংকেত। সেখানে থেকে থেকে তুমি সেখানকার জলস্থলকে চিনেছিলেন, জল চিনেছিলে, সেখানকার স্থল মাটিকে চিনেছিলে, আকাশের দুর্বোধ সংকেতকে চিনেছিলেন। এখানে দুর্বোধ শব্দের অর্থ কি জানো? সহজে বোঝা যায় না এমন। দুর্বোধ শব্দের অর্থ হচ্ছে যা সহজে বোঝা যায় না। আর দুর্গম শব্দের অর্থ বললাম কি? যা সহজে, যেখানে সহজে যাওয়া যায় না। আর দুর্বোধ হচ্ছে সহজে বোঝা যায় না যেটা, ঠিক আছে? তাই বলছে চিনেছিলে জলস্থল, আকাশের দুর্বোধ সংকেত, যেটা সহজে বোঝা যায় না সেটা তুমি বুঝেছিলে। কে বুঝেছিল? সেই আফ্রিকা জঙ্গল, আফ্রিকা বুঝেছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। প্রকৃতির এই যে দৃষ্টি, এটা একটা অতীত জাদু, একটা জাদুর খেলা সেটা। প্রকৃতি তোমাকে সৌন্দর্যভাবে সুন্দরে ঘিরে রেখেছে। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। সেই কে? প্রকৃতি। প্রকৃতি কি করেছিল? মন্ত্র জাগাচ্ছিল তোমার কোথায়? চেতনাতীত মনে। বিদ্রূপ করেছিল ভীষণকে বীরবের ছদ্মবেশে। বিদ্রূপ শব্দের অর্থ কি বলতো? বিদ্রূপ শব্দের অর্থ হচ্ছে ঠাট্টা, ঠাট্টা বা তামাশা যেগুলো আমরা করি। তাহলে কি তামাশা করেছিল ভীষণকে? ভীষণ মানে কি? কঠিনকে। তাহলে ভীষণকে ঠাট্টা করেছিল কি? বিরূপের ছদ্মবেশে। বিরূপ মানে কি? বিরূপ মানে হচ্ছে অসন্তুষ্ট। অসন্তুষ্টকে বলা হচ্ছে বিরূপ। বিরূপের ছদ্মবেশে। তাহলে অসন্তুষ্ট হয়ে সে কি করেছিল? ভীষণকে ঠাট্টা করেছিল। তারপরে কি বলছিল? শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে। শঙ্কা শব্দের অর্থ কি? শঙ্কা শব্দের অর্থ হচ্ছে ভয়। ভয়কে চাচ্ছিল সে হার মানাতে। কে? এই আফ্রিকা। আফ্রিকা কি চাইছিল? আফ্রিকা মানে শঙ্কা, ভয়কে তিনি হার মানাতে চাইছিল। আপনাকে উগ্র করে
বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। ঠিক আছে? তাহলে এই যে উগ্র কথাটা আমরা পেলাম, উগ্র মানে কি? উগ্র মানে হচ্ছে প্রচণ্ড। হ্যাঁ, প্রচণ্ড। আপনাকে প্রচণ্ড করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, মানে তীব্র মহিমায়, বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডব। তাণ্ডব মানে কি? তাণ্ডব মানে নাচা, তাই তো? তাণ্ডব করা, আমরা শঙ্করের একটা রূপ দেখেছি না, রেগে তাণ্ডব করা, সেরকম উগ্র হয়ে, মানে তীব্র রেগে একটা কি বিভীষিকার। বিভীষিকা মানে কি? ভয়ানক রূপ। এই যে বিভীষিকার কথাটা আমরা পাচ্ছি, বিভীষিকা হচ্ছে একটা ভয়ানক রূপ। তাহলে আপনাকে উগ্র মানে আপনাকে প্রচন্ড, বিভীষিকা মানে ভয়ানক, মহিমায়, প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। এখানে দুন্দুভি নিনাদে শব্দের অর্থ কি বলতো? দুন্দুভি নিনাদে হচ্ছে দামামা জাতীয় রণবাদ্য। মানে যুদ্ধের হয়তো ঘন্টা বেজে গেছে, আমরা যখন বলি এই যুদ্ধের ঘন্টা বেজে গেল, তাড়াতাড়ি পালা এখান থেকে, সেই রকমই দুন্দুভি নিনাদে মানে দামামার জাতীয় রণবাদ্য, মানে যুদ্ধের কি ঘন্টা বা বাজনা বেজে গেল। তাণ্ডবে, এই যে তাণ্ডব মানে কি? ধ্বংস, ধ্বংস হবে, মানে যুদ্ধ এবার শুরু হবে। তাহলে আমরা এইখান থেকে, এই যে এতদূর থেকে এতটা অবধি কার কথা পেলাম? একটা আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলের কথা পেলাম, তাই তো? সেই জঙ্গলটাকে, সেই জঙ্গলের প্রকৃতির সৌন্দর্যকে কবি ফুটিয়ে তুললেন। কিভাবে কি হলো, সেইভাবে আলোতে পৌঁছতে পারছে না সেই জঙ্গলে কিভাবে, এই সব উপমা তিনি খুব সুন্দরভাবে আমাদের কাছে কি করলেন? ফুটিয়ে তুললেন, তাই তো? তাহলে এই যে আফ্রিকা মহাদেশ, যেটা ইউরোপ বা এশিয়া থেকে অনেকটাই দুর্গম, এই মহাদেশের তুলনায় আফ্রিকা ছিল কে? একাকী, তাই তো? তাহলে আফ্রিকা হচ্ছে একটা পিছিয়ে পড়া মহাদেশ ছিল সেই সময়, যখন অন্যান্য মহাদেশগুলো তাদের তালে তাল দিয়ে এগিয়ে চলেছিল, যেমন এশিয়া মহাদেশ, ইউরোপীয় মহাদেশ তাদের তালে তালে চলেছিল, কিন্তু আফ্রিকা মহাদেশ কি করেছিল? তাদের তালে তালে চলতে পারেনি, তাই তারা পিছিয়ে পড়েছিল। এই দুর্গম ছিল তাদের অন্যান্য মহাদেশের তুলনায়। আফ্রিকা নিভৃত মানে একাকী, একাই ছিল। অন্যান্য মহাদেশের থেকে এই আফ্রিকা মহাদেশ ছিল একা। ঠিক আছে? তাহলে এই আফ্রিকা মহাদেশের অনেকটাই আলাদা ও দুর্গম উগ্র রূপ আমরা দেখলাম। ঠিক আছে? সেখানে কিভাবে প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি বাজে, মানে রণবাদ্যের দুন্দুভি বাজে, সেটাও আমরা জানলাম, তাই তো? এরপরে আমরা কি জানবো? এর পরের অংশতে জানবো আমরা যে সেখানে কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে, এক জায়গার লোকজন আরেক জায়গায় গিয়ে তাদেরকে অত্যাচার চালিয়ে তাদের সেখানকার খনিজ সম্পদ, সব জিনিসপত্র লুট করে নিচ্ছে, সেই ছবি আমরা এইখান থেকে দেখব। ঠিক আছে? এই অংশ থেকে আমরা দেখব। হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। কি বলছেন? হাই ছায়াবৃতা। ছায়াবৃতা মানে কি? ছায়াবৃতা মানে ছায়ায় ঢাকা। এই যে আফ্রিকা মহাজঙ্গলটাকে কে গাছপালাতে ছায়ায় ঢেকে রেখেছিল তো এতদিন, তাই তাকে বলা হচ্ছে ছায়াবৃতা। ছায়াবৃতা মানে হচ্ছে এখানে আফ্রিকার সেই জঙ্গল। ঠিক আছে? তাই বলছেন হাই ছায়াবৃতা, হাই আফ্রিকার জঙ্গল, কালো ঘোমটার নিচে। কে কালো ঘোমটার নিচে ছিল? একটা বউ যেমন একটা কাপড়ের ঘোমটার নিচে থাকে, তখন তার কি মুখ কি দেখা যায়? সেটা অন্ধকারে ঢাকা থাকে, ভেতরের মধ্যে থাকে, বাইরের লোক দেখতে পায় না। সেই রকমই আফ্রিকা জঙ্গলটাও ঢেকেছিল কিসে? ঘোমটাটা ছিল সেই জঙ্গলকে বলা হচ্ছে ঘোমটা। আর তার মধ্যে যে অন্ধকার, সেটাই হচ্ছে তিনি, আফ্রিকা। ঠিক আছে? তো সেই ঘোমটার ভেতরে, মানে সেই জঙ্গলের ভেতরে ঘোমটা দিয়ে এসেছিল কে? আফ্রিকা জঙ্গল। তাই বলা হচ্ছে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। তোমার এই যে রূপ, এই রূপটা তোমার অপরিচিত ছিল, কেউ দেখতে পায়নি এতদিন। এতদিন তুমি এই অরণ্যের ভিতরে ঢাকা ছিলে, এই কোথায় ঘোমটার ভিতরে ঢাকা ছিলে, কেউ তোমাকে দেখতে পায়নি। উপেক্ষার আবিল দৃষ্টিতে সবাই তোমাকে উপেক্ষা করে গেছে, কেউ তোমার কাছে এসে দেখেনি, খোঁজ নেয়নি, জানেনি। ঠিক আছে? তাই তুমি তখন ছিলে উপেক্ষার ভাষা, সবার কাছে তুমি উপেক্ষা হয়েছিলে। কেউ তোমাকে জিজ্ঞাসা করতো না, তোমার ভালো মন্দ চাইতো না, কিছু জানতো না, তোমাকে কিছু জানতেও দিত না। কিন্তু এখন কি করছে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কারা? কারা হাতকড়ি নিয়ে এলো? লোহার হাতকড়ি নিয়ে। এখানে ওরা বলতে বলা হচ্ছে, ওরা শব্দের অর্থ এখানে ওরা যাদেরকে বোঝানো হচ্ছে, এখানে ওরা হচ্ছে ইউরোপীয়রা। ইউরোপীয়রা, মনে রাখবে, এখানে ওরা বলতে বোঝানো হচ্ছে ইউরোপীয়দের। ঠিক আছে? তাহলে আফ্রিকা বহুদিন তথাকথিত সভ্য জগতের অপরিচিত ছিল, এবং সেখানকার জনগোষ্ঠী কি ছিল? রাজনীতি সভ্য মানুষের থেকে অনেকটাই আলাদা। সেখানকার মানুষজন রাজনীতি বুঝতো না। সেই আফ্রিকার জনজীবনে মানুষজন তো সব জঙ্গলি হিসেবে থাকতো। জনজীবন তো তাদের ছিল জঙ্গলে বাস করা। তারা না রাজনীতিটা ঠিকভাবে বুঝতো না, তারা তখন সভ্য জাতি হয়নি। ঠিক আছে? তাই কি বলছে?
তাই বলা হচ্ছে এখানকার জনগোষ্ঠীর সামাজিক রাজনীতি ছিল সভ্য মানুষদের থেকে অনেকটাই আলাদা। তাই ঔপনিবেশিকরা যখন আফ্রিকায় এলো তারা ওই আদিবাসীদের সম্পূর্ণ উপেক্ষা করলো। ঔপনিবেশিক কাদেরকে বলা হচ্ছে? ইউরোপীয়দের। এই ইউরোপীয়রা যখন হাতকড়ি নিয়ে এলো, কোথায় এলো? এই জঙ্গলের মধ্যে এলো, এই আফ্রিকা জঙ্গলের মধ্যে দিয়ে এলো, তখন সেখানকার মানুষদের তারা উপেক্ষা করলো। সেখানকার মানুষকে তারা জানলো না, জিজ্ঞাসা করলো না, নিজেদের অংশ বলেই তারা ঝাঁপিয়ে পড়লো সেই জঙ্গলে। কিরকম ভাবে ঝাঁপিয়ে পড়লো? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের নখ আমাদের এই হাতের নখ যেমন, সেই রকমই বলছে হাতের নখ যাদের তীক্ষ্ণ, কার চেয়ে তীক্ষ্ণ? নেকড়ের চেয়ে। নেকড়ে মানে কোন নেকড়ে? নেকড়ে মানে বাঘ। চিতে বাঘকে আমরা নেকড়ে বাঘ বলি, তাই তো? চিতা বাঘেরই একটা অংশ হচ্ছে নেকড়ে বাঘ। তো সেই নেকড়ে বাঘেরই কথা বলা হচ্ছে, তার যেমন নখের ধারালো তীক্ষ্ণ অংশ, তীক্ষ্ণ মানে ধারালো, তীক্ষ্ণ অংশ, তার থেকেও তীক্ষ্ণ ছিল এই ইউরোপীয় ঔপনিবেশিকদের হাতের নখ। আর তারা কি করলো? এলো মানুষ ধরার দল। এলো তারা, এলো মানুষ ধরার দল। কারা? ইউরোপীয়রা। একরকম সাম্রাজ্যবাদ স্থাপন করতে চাইলো, এসে তাদের প্রতি অধিকার খাটাতে লাগলো। এখানে এসে কাদের? আফ্রিকার জঙ্গলে এসে আফ্রিকার জনমানুষদের প্রতি তারা একটা আধিকারপত্য খাটাতে লাগলো। ঠিক আছে? আধিপত্য, অধিকার খাটাতে লাগলো। আর এই অধিকার খাটানোটাকেই আমরা বলি সাম্রাজ্যবাদ। ঠিক আছে? তাহলে কি বলছে? এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সেই মানুষ ধরার দলটাকে কি রকম ভাবে উপহাস করা হচ্ছে দেখো। গর্বে যারা অন্ধ, যারা নিজেদের গর্ব করে যে আমরা এগিয়ে যাওয়া মানুষ, আমরা অনেকটাই এগিয়ে গেছি, আমরা সভ্য মানুষ, যাদেরকে নিজের সভ্য বলে পরিচয় দেয়, তারা এখন অন্ধ। কি রকম ভাবে অন্ধ? তোমার সূর্যহারা অরণ্যের মতো। সূর্যহারা অরণ্যের মতো মানে কি? তোমার জঙ্গল যেমন, এই আফ্রিকা জঙ্গল যেমন সূর্যের আলো পায়নি, মানে গাছেরাই উপর থেকে ঢেকে দিয়েছে, সেই রকমই এরা, এই যে ইংরেজরা বা ইউরোপীয়রা, যাদেরকে আমরা ইউরোপীয় বলছি, এই যে ইউরোপীয়রা সেই রকমই সূর্যহারা অরণ্যের চেয়ে এরকমই গর্ভে অন্ধ হয়ে আছে তারা। সভ্যের বর্বর লোভ। এখানে সভ্যের বর্বর লোভ বলা হচ্ছে। বর্বর শব্দের অর্থ কি জানো? বর্বর বলা হচ্ছে অসভ্য যারা। সভ্যের, তারা তো নিজেদেরকে সভ্য বলে দাবি করে, কিন্তু তারা সভ্য না, তারা আসলে অসভ্য। তাই বলছেন এই সভ্যের অসভ্য লোভ, মানে এই সভ্য মানুষদের অসভ্য বর্বর যে লোভ, সেই লোভটা কি করলো? সেই লোভটা নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সেই লোভটাই নগ্ন করলো কাকে? আপন মানে আফ্রিকার জঙ্গলের কথা বলা হচ্ছে, আফ্রিকার নির্লজ্জ অমানুষকতা। এই লাইনটা ভালো করে এখানে বোঝো জায়গাটা। ঠিক আছে? এখানে বলা হচ্ছে ঔপনিবেশিকরা যখন আফ্রিকায় এলো, তাই তো? মানে ইউরোপীয়রা যখন আফ্রিকায় এলো, তারা এই আদিবাসীদের সম্পূর্ণ উপেক্ষা করলো, আমরা জানি, তাই তো? শুধু তাই নয়, এখান থেকে বহু আদিবাসীদের তারা নিয়ে কি করলো? কৃতদাস হিসেবে নিয়ে গিয়ে বন্দি করলো। মানে চাকর হিসেবে নিয়ে গিয়ে তাদের সেখানকার মানুষজনকে, একে তো তাদের দেশেই যাচ্ছে তাদের ধন সম্পদ লুট করতে, আবার সেখানকার মানুষজনকেই কি করলো? বন্দি করলো। কিভাবে? কৃতদাস করে, মানে চাকর করে, একরকম চাকর করে তাদেরকে বন্দি করলো। আমরা জানি নেকড়ের একটা অত্যন্ত সুচতুর হিংস্র শিকারী প্রাণী। আর এই রকমই শিকারী হচ্ছে এই ইউরোপীয় ঔপনিবেশিক মানুষজনরা। ঠিক আছে? তাই বলছেন কবি, কি বলছেন? কবি বলছেন বাইরে থেকে যে এরা এলো সভ্য মানুষের নেকড়ের থেকেও হিংস্র, যারা নির্লজ্জের মতো মানুষ শিকার করেছে। এই যে এখানকার মানুষদের তারা শিকার করলো, এই আফ্রিকার মানুষদের তারা নির্লজ্জভাবে শিকার করলো। কবি তারা আরও বলেছেন, কিভাবে বলেছেন? এই সভ্য মানুষদের দল সভ্যতার গর্ভে অন্ধ হয়ে গেছে, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আফ্রিকার সৌন্দর্যকে নগ্ন করে তারা প্রাকৃতিক সম্পদ হরণ করলো। তারা এখন অন্ধ হয়ে গেছে, নিজেদের নিজেদের এতদিন সভ্য বলে জেনেছিল তারা, কিন্তু এই সভ্য মানুষরা আজ অন্ধ হয়ে গেছে। কিভাবে অন্ধ হয়ে গেছে? নিজেদের গর্ভে তারা অন্ধ হয়ে গেছে। তারা আদৌ কিন্তু আজকে আর অসভ্য নেই, এখন হয়ে গেছে তারা অসভ্য। তারা ভাবছে যে আমরা সভ্য, কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে তাকাই কিন্তু দেখবো তারা আসলে অসভ্য। মানে তাদের যে রূপ আচরণ তারা করছে সেটা অসভ্যের মতনই তারা করছে। গর্ভে যারা অন্ধ ছিল এতদিন সভ্য বলে, তারা সূর্যেহারা অরণ্যের চেয়েও অসভ্য হয়ে গেছে। সভ্যের এই অসভ্য লোভ, এই যে সভ্য জাতি, এই যে ইউরোপীয় ঔপনিবেশিকদের সভ্য জাতি, তাদের যে অসভ্য রূপ, বর্বর মানে অসভ্য, অসভ্য লোভ যে ছিল, সেটা কি করলো? লগ্ন করলো, মানে লুট করলো আপন নির্লজ্জ মনুষ্যতাকে। আফ্রিকার জঙ্গলকে লুট করলো, সেখানকার মানুষজনকে কৃতদাস বানালো। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। তোমার ভাষাহীন অরণ্য, কি বলছেন? ভাষাহীন
ক্রন্দনে। কার ভাষাহীন ক্রন্দনে? এই আফ্রিকা জঙ্গলের কথা বলছেন। আফ্রিকা জঙ্গল কি কাঁদতে পারে? আমরা কি শুনতে পাবো সেই কান্নার আওয়াজ? তাই বলছে তার ভাষাহীন, তার ভাষা নেই। তিনি যে কাঁদছে আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু তিনি কাঁদছেন, সেই জঙ্গল কাঁদছে। তাই বলছেন তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যে পথে। ক্রন্দন মানে কাঁদছে, বাষ্পাকুল মানে কি? অশ্রুপূর্ব। এই যে অশ্রুটা ঝরে পড়বে তার পূর্ব যে অংশ, যে আগের অংশটা, সেই মুহূর্তটাকে বলা হচ্ছে বাষ্পাকুল মানে অশ্রু ঝরার আগের অংশটাকে বলা হচ্ছে। যে কান্না করবে এবার সেই আগের অংশটাকে অরণ্য পথে তিনি দেখতে পাচ্ছেন। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। পঙ্কিল হলো ধূলি তোমার রক্ত অশ্রুতে মিশে। পঙ্কিল মানে কি জানো? পঙ্কিল মানে হচ্ছে কাদা মাখা। কাদা মাখা। কাদা মাখা হলো ধূলি তোমার রক্ত অশ্রুতে মিশে। কার রক্ত অশ্রুতে মিশে? সেই আফ্রিকার রক্ত অশ্রুতে মিশে, বা আফ্রিকার জনজীবন জনগোষ্ঠীর রক্ত অশ্রুতে মিশে কি হলো? পঙ্কিল হলো কাদা, কাদা লিপ্ত হলো সেই ধুলোতে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়। কিভাবে ধুলোতে অশ্রু মিশে গেল? রক্ত অশ্রুতে মিশে গেল সেই পঙ্কিল ধুলো কাদা। দস্যুদের পায়ের কাঁটা মারা জুতোর তলায়। এখানে ইউরোপীয়দের কথা বলা হচ্ছে, ঠিক আছে? দস্যু বলতে এখানে ইউরোপীয়দের কথা বলা হচ্ছে। তাহলে যদি আমরা বলি দস্যু, এখানে দস্যু বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তাহলে আমরা উত্তরে লিখবো ইংরেজ না, সরি, ইউরোপীয় ঔপনিবেশিকদের কথা বলা হয়েছে, ঠিক আছে? ইউরোপীয় ঔপনিবেশিকরা এখানে দস্যু হিসেবে কাজ করেছে। তাহলে তাদের পায়ের যে কাঁটা মারা জুতোর তলায় সেখানে বীভৎস কাদার পিণ্ড। সেই জুতোর তলায় যদি আমরা দেখি একটা বীভৎস কাদার পিণ্ড দেখতে পাবো। সেই জুতোর তলায়, কাদের জুতোর তলায়? সেই ইউরোপীয় ঔপনিবেশিকদের জুতোর তলায়। ঠিক আছে? ইতিহাস সাক্ষী আছে প্রধানত ইউরোপীয় থেকে সভ্য ঔপনিবেশিকরা দলে দলে কারণ ছাড়াই নির্মম অত্যাচার করেছিল এই আফ্রিকা অধিবাসীর উপরে। ঠিক আছে? সেটা সাক্ষী আছে কে? ইতিহাস। ইতিহাসের দিকে তাকালে আমরা সেটা দেখতে পাবো। এই যে প্রচন্ড দুঃখ কষ্টের পরেও মানুষ কি, যখন মানুষ কান্নায় আর্তনাদ ভুলে যায় কিন্তু নীরব অশ্রু জল বর্ষিত হতে থাকে, তখনও ক্রন্দন বাকরুদ্ধ হয়ে যায়। তখন এক একটা সময় এসে ক্রন্দন মানে কান্না বাকরুদ্ধ হয়ে যায়, বলতে পারে না। এই বীভৎস অত্যাচার ও মানুষের সাক্ষী আফ্রিকার মাটি। আফ্রিকার মাটি এখনো সাক্ষী রয়েছে এই মানুষের উপর অত্যাচার যে চালিয়েছিল ইউরোপীয় ঔপনিবেশিকরা। অত্যাচারী মানুষদের লাথিতে লাথিতে মানুষের সব দেহ পরিণত হয় বীভৎস কাদার পিণ্ডে। মানে এই যে আমরা এই লাইনটা পড়লাম এখানে, দস্যুদের পায়ের কাঁটা মারা জুতোর তলায়। তাহলে এই যে অত্যাচারী মানুষদের, তাদের পায়া কাঁটা ছিল, তাদের পায়ের জুতোর তলায় কি ছিল? একটা কাঁটা, কাঁটা জাতীয় একটা ছুঁচালো ছুঁচালো অংশ ছিল সেই জুতোর তলাতে। আর সেই জুতো দিয়েই মেরেছিল কাদের? সেখানকার কাদের? মানুষদের। কোথাকার? সেই আফ্রিকা মহাদেশের মানুষদের তারা মেরেছিলেন এই ইউরোপীয় ঔপনিবেশিকের মানুষজনরা। শবদেহে পরিণত হয়েছিল, মানে মৃতদেহে তারা পরিণত হয়েছিল বীভৎস কাদার পিণ্ডে। তাদের শবদেহগুলো মানে তাদের লাশগুলো এমন ভাবে হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল এক একটা কাদার পিণ্ড, মানে অংশ একটা কাদার। ঠিক আছে? সময় চলে যায় কিন্তু ইতিহাস তার চিরকালীন সাক্ষী রেখে যায়। এই কথাটাই আমরা এর মধ্যে দিয়ে জানতে পারলাম। ঠিক আছে? কতদিন আগে এই ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তারপরেও আজকে আমরা তাকালে এই অংশগুলো, এই ঘটনাগুলো জানতে পারি, তাই তো? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ওই যে বললাম চিরচিহ্ন, মানে চিরসাক্ষী হয়ে রইল ইতিহাস, দিয়ে গেল তোমার এই অপমানিত, তোমাকে যে অপমান করলো ঔপনিবেশিক ইউরোপীয়রা, সেই ইতিহাস সাক্ষী রেখে গেল, বইয়ের পাতায় রেখে গেল, ইতিহাসের পাতায় রেখে গেল, মানুষের মনে রেখে গেল। এটাই বোঝাতে চাইছে। ঠিক আছে? তাহলে এতদূর অবধি আমরা পড়লাম কিভাবে ইউরোপীয় ঔপনিবেশিকরা সেই আফ্রিকা মহাদেশের উপর এসে অত্যাচার চালালো, সেখানকার কি সম্পদ লুট করলো। এরপরে দেখো সেই সম্পদ লুট করে তারা আনন্দে কিভাবে দিন কাটাচ্ছে ইউরোপীয় ঔপনিবেশিকরা নিজেদের দেশে গিয়ে, সেই অংশ আমরা এখান থেকে এতদূর এই ঘটনার মধ্যে পাবো। ঠিক আছে? চলো পড়ে নিই। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, সমুদ্র পাড়ে মানে সমুদ্রের এপার আর ওপার, সমুদ্রের এক পাড়ে তারা কি অত্যাচার চালালো এসে? কারা? ইউরোপীয় ঔপনিবেশিকরা এসে। আবার তারা কি করলো? সেই ধন সম্পদ লুট করে নিয়ে তারা সমুদ্র পাড়ে নিজেদের দেশে চলে গেল। তাই বলছে সমুদ্রের পার হয়ে গিয়ে মুহূর্তেই সমুদ্র পার হয়ে গেল, এবং কোথায় গেল? নিজেদের দেশে। এবং সেখানকার পাড়ায় পাড়ায়, সেই তাদের নিজের দেশের পাড়ায় পাড়ায় গিয়ে মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। দেখো কত খুশিতে আনন্দে তারা দিন কাটাচ্ছিল, একটা মানুষের উপর অত্যাচার করে সেখানকার ধন সম্পদ লুট করে গিয়ে নিজেদের খুশি রাখছে কিভাবে। দেখো কতটা নির্মম তারা হতে পারে। ঠিক আছে? মন্দির বাজছিল পূজার ঘন্টা, সকালে সন্ধ্যার দয়াময় দেবতার নামে। তাহলে মন্দিরে বাজছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায়,
তাহলে যদি আমাদের প্রশ্ন আসে মন্দিরে কখন ঘন্টা বাজছিল, তাহলে কি বলবো আমরা? সকাল সন্ধ্যায় পূজা মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, এবং সকাল সন্ধ্যায় কি হচ্ছিল? দয়াময় দেবতার নামে সেই ঘন্টা বাজছিল। শিশুরা খেলছিল মায়ের কোলে। সেই দেশে, ইউরোপীয়দের দেশে শিশুরা তাদের মায়ের কোলে খুব আনন্দে খেলা করছিল। এক দেশের মায়ের কোল থেকে তাদের সন্তানকে হত্যা করে তাদের আরেক দেশে তাদের নিজেদের শিশুকে মায়ের কোলে খেলাচ্ছে এবং সুখে রাখার চেষ্টা করছে। কিভাবে দেখো কতটা পাশবিক চিন্তন তাদের। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবির সঙ্গীতে বেজে উঠেছিল এই সুন্দর আরাধনাটা। এই যে তারা সুখে খুশিতে দিন কাটাচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে, এটাই এখানে উঠে এলো। ঠিক আছে? মানে ধরো, যখন আফ্রিকা মহাদেশ ছিল, তো সেই আফ্রিকা মহাদেশেও অধিবাসীরা সেখানকার রক্তাক্ত হলো, অত্যাচারিত হলো। আর এই অত্যাচারিত হয়ে কি হলো? সেই সময় সেই সভ্য মানুষগুলো কি করলো? নিজেদের দেশে ফিরে গেল। মানুষের দেশ ছিল সম্পূর্ণ অন্য চিত্র, মানে সেই সভ্য মানুষগুলো, ইউরোপীয়দের মানুষগুলো এখানে একরকম দৃশ্য দেখালো, আফ্রিকা দেশের দৃশ্য কিভাবে অত্যাচার চালালো, আর আরেকটা দেশের দেখালো ইউরোপীয় দেশ, মানে তাদের নিজেদের মহাদেশের কথা দেখালো, সেখানকার মানুষজনের চিত্র। ঠিক আছে? সমুদ্র পাড়ে দেশগুলোতে সেখানকার মানুষেরা যারা একভাবে বর্বরিত অত্যাচার করছিল, তারাই এতদিন দয়াময় ঈশ্বরের আরাধনা করছিল। ঠিক আছে? যেখানে একটা মহাদেশের বীভৎস ধ্বংস করা হচ্ছিল, সেখানে তাদের নিজেদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম ও মায়ের মায়া মমতায় বেড়ে ওঠা, যেখানে একদিকে ও অন্য কুৎসিত লোভ মানুষ স্বীকার করেছিল, সেখানকারই অন্যদিকে দেশের কবি সঙ্গীতের সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। কবি এইখানেই ঔপনিবেশিক দ্বিচারিতার কথা তুলে ধরেছেন। মানে এক জায়গায় খুন, আরেক জায়গায় সুখ, এই দ্বিচারিতার কথাই তুলে ধরেছেন কবি। কেন এরকম হবে? কেন এক জায়গায় অত্যাচার হবে মানুষ, আর এক জায়গায় সুখে বাস করবে মানুষ? মানুষ মানুষ মাত্রই তো সমান অধিকার, সবার রয়েছে সমান অধিকার। কিন্তু কেন এক জায়গায় তারা গিয়ে অত্যাচার চালালো এবং সেখানকার ধন সম্পত্তি লুটে তারা আরেক জায়গায় এসে খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে? এটাই কবির কাছে প্রশ্ন, এটাই তুলে ধরেছেন কবি। ঠিক আছে? এবার কবির এখানে আমরা প্রার্থনা দেখতে পাবো এই অংশ থেকে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে অরণ্য ছেয়ে গেছে চারিদিকে, তারপরে দেখলাম সেই অরণ্যের প্রতি, আফ্রিকা অরণ্যের প্রতি ইউরোপীয় ঔপনিবেশিকের অত্যাচার। তারপরে দেখলাম অংশে যে অত্যাচার করে সেখানকার অংশ লুটে তারা কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে। এরপরে দেখব সে আফ্রিকা জঙ্গলের প্রতি কবির দুঃখ প্রকাশ এবং তাকে তার কাছে ক্ষমা চাওয়া। ঠিক আছে? চলো, এখানে আমরা দেখব কি, আজ যখন পশ্চিম দিগন্তে সূর্য যখন কি পূর্ব থেকে উঠে পশ্চিম দিকে ডোবে, তাই তো, তাই বলছে পশ্চিম দিগন্তে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন পশ্চিম দিকে সূর্য অস্ত যাবে, সেই প্রদোষ ঝঞ্ঝা বাতাসে যখন রুদ্ধশ্বাস হচ্ছে, যখন এই দিন, যখন এই সন্ধ্যা কেটে গিয়েছে, এই যে আজ যখন পশ্চিম দিগন্তে, মানে যখন এই কি এর অনেকদিন এই যে ধ্বংস লুট করে তারা নিয়ে গেল এই অংশটার, এবং তারা স্বাচ্ছন্দ্যে দিন কাটালো, এই অংশটা অনেক দিন কেটে গিয়েছে, আর সেই দিন নেই। ঠিক আছে? এর আবার বলছে অনেক দিন পরে, মানে অনেক দিন কেটে গেছে এই ঘটনার, দিন গড়িয়ে সন্ধ্যা এসেছে, মানে পশ্চিম দিগন্তে মানে দিগন্ত যাচ্ছে, সন্ধ্যা নামবে এবার। আজ যখন পশ্চিম দিগন্তে মানে সন্ধ্যায় প্রদোষকাল। ঠিক আছে? প্রদোষকাল মানে সেই সন্ধ্যাকালটাকে প্রদোষকাল বলা হচ্ছে। হ্যাঁ, প্রদোষকাল, প্রদোষকাল মানে সন্ধ্যাকাল। ঠিক আছে? সেই প্রদোষকালে এসে পৌঁছেছে যখন ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, আজও মানুষের লোভের নিরসন হয়নি। কি বলছেন? যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, দেখো, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। এখানে পশুরা বলতে কাদের কথা বলা হচ্ছে? এখানে পশুরা বলতে কাদের কথা বলা হচ্ছে জানো? মানে এই যে এতদিন অত্যাচার চালিয়ে তো এক অংশ লুট করে নিয়ে গেল, কিন্তু বলছে এখনো মেটেনি তাদের লুটানোর লালসা, মানে এরা না আর। ঠিক আছে? এবার অন্য লোক আসছে, অন্য মানুষ লুটতে আসছে। আজ যখন পশ্চিম দিগন্তে মানে সন্ধ্যাকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর মানে গুপ্ত গুহা থেকে আবার কে বেরিয়ে আসে? পশুরা বেশ বেরিয়ে আসছে। পশুরা বলতে এখানে অত্যাচারীরা, আবার যারা অত্যাচার করবে, আর আবার যারা তাকে লুট করবে, কাকে? আফ্রিকাকে লুট করবে, আবার তারা বেরিয়ে আসছে। মানে এখনো শেষ হয়নি। এক জাতি লুটে নিয়ে গেল তো কি হয়েছে? পরের জাতি, আরেকটা অন্য জাতি লুটতে আসছে তাদের। তাই বলছেন অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। আবার অশুভ কি ধ্বনির ঘোষণা হলো? তাদের শুভ দিন আবার ফুরিয়ে গেল। কাদের? সে আফ্রিকা মানুষজনদের, আফ্রিকার সে জঙ্গলের অশুভ দিন কি হলো? ঘোষণা হলো। শুভ দিন কেটে তাদের আবার অশুভ দিন ঘুরে এলো, দিনের অন্তিম কাল। তাই তো? এই যে এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখলাম যারা এতদিন লুকিয়ে ছিল, মানে এই যে
যারা এতদিন লুকিয়ে ছিল তারা আবার গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো। তারা আবার তাদের অশুভ ধ্বনিত ঘোষণা করলো দিনের অন্তিম কালে, মানে বলছে আবার তাদের লুট করবে, আবার তাদের ধন সম্পদ লুট করবে। ঠিক আছে, কবি এখানে এই যে এখানে এই অংশটাতে বলেছে যেটা, আবার যখন গহ্বর থেকে বেরিয়ে এলো, ঠিক আছে, এখানে কবি ইতালি যে আমাদের দেশ রয়েছে সেই ইতালির দেশ আফ্রিকার ইথিওপিয়াকে, একটা ইথিওপিয়া আফ্রিকার জঙ্গলের, আফ্রিকা মহাদেশের একটা ইথিওপিয়া, ই ইথিওপিয়া মনে রাখবে জায়গাটার নাম ইথিওপিয়া, সেই ইথিওপিয়া অংশকে দখল করেছে। ঠিক আছে, সেই ইথিওপিয়া আমরা যখন পুরনো ইতিহাসের দিকে তাকাবো তখন দেখতে পাবো ইতালি দেশ আফ্রিকার ইথিওপিয়া অংশকে দখল করেছে অন্যায়ভাবে, অন্যায়ভাবে দখল করতে চেয়েছেন। ঠিক আছে, প্রসঙ্গত এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মুসোলিনির দ্বারা পরিচালিত ফ্যাসিস্ট ইতালিদের অংশ একটা। ঠিক আছে, অর্থ এবং অস্ত্রের বলে আফ্রিকান প্রদেশ, মানে আফ্রিকার একটা প্রদেশ ইউথিপিয়াকে তারা দখল করে এবং শক্তিশালী ইতালির এই গহীর্থ কাজের প্রায় কোনো প্রতিবাদ হয় না। তারা তো শক্তিশালী ছিল ইতালি দেশ, তাই তাদের কোনো প্রতিবাদ করতে পারে না। আর এটাই অনুমান করা হচ্ছে যে কবি এই অংশটাকেই, এই ইথিওপিয়াকে অংশ দখল করার জন্যই, ইতালি দখল করার জন্যই এদেরকে বলা হয়েছে পশুরা। তাহলে পশুরা এখানে যদি আমরা বলি তাহলে পশুরা কে, পশুরা এক অর্থে আমরা জানবো ইতালির দেশ, ইতালির দেশ। ঠিক আছে, তারা যে দখল করেছিল অন্য একটি দেশকে, সেই অংশই আমরা এখানে জানবো, মানে অন্য একটা প্রদেশকে। কোন প্রদেশকে? আফ্রিকার একটি প্রদেশকে। সেই প্রদেশের নাম কি? ইথিওপিয়া। ইথিওপিয়া, হস্যই, থয়ে হস্যই ও পয়ে হস্যই অন্তুস্তয়ে আকার, ইথিওপিয়া মনে রাখবে, লিখে নাও নামটা। ঠিক আছে, এই ঘটনারই কথা কবি বলেছেন এবং পরের কথা বলছেন কিভাবে কবি এখানে ক্ষমা চাইছেন। কিভাবে কবি এখানে ক্ষমা চাইছেন সেই অংশই আমরা জানবো। কার কাছে ক্ষমা চাইছেন? আফ্রিকা মহাদেশের কাছে ক্ষমা চাইছেন। একটা যুগের অবসান তো হলো এবং প্রারম্ভের মধ্যে সময়কালের সময় যে যুগান্তর, দিন ফুরিয়ে রাত আসে, তাই তো? এর মাঝে থাকে কে? সন্ধ্যা। একটা দিন ফুরিয়ে রাত আসে আর তাদের মাঝখানে কে থাকে? সন্ধ্যা থাকে, তাই তো? তাই কবি এই সন্ধ্যাকালকেই যুগান্তরের উপমা দিয়েছে। এই যে তিনি এখানে বলেছেন এসো যুগান্তরের কবি, এসো যুগান্তরের কবি, মানে যুগ যখন অন্ত হচ্ছে এবং নতুন একটা যুগ আসছে, তার মাঝখানের যে অংশ সন্ধ্যাকালটা যেটা আমরা বললাম, সেই মধ্যেকার অংশটাকে বলা হচ্ছে যুগান্তরের কবি। তাই বলা হচ্ছে, আহ্বান জানাচ্ছেন, এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, মানে সন্ধ্যাকালে যুগান্তরপাতি উপমা দিচ্ছে এবং বলছেন, অনুমান করছেন যে এই অন্ধকার যুগ তো শেষ হবে এবং নতুন যুগ শুরু হবে। তাই অন্ধকার যুগের শেষ কামনা করে তিনি হিংস্র প্রলাপকে, এই যে তাদের অত্যাচার যে চালিয়েছিল, এই হিংস্র প্রলাপকে উপেক্ষা করে সকল মানুষের ওই মৌনহারা, যিনি, যারা নিজেদের মান হারিয়েছেন, সেই মৌনহারা মানবী অর্থাৎ আফ্রিকার পাশে দাঁড়াতে চেয়েছেন। তিনি অনুরোধ করেছেন, সবাইকে অনুরোধ করেছেন যে আফ্রিকার পাশে দাঁড়াও, এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিতে দাঁড়াও ওই মানহারা, যিনি নিজের মান সম্মান সব হারিয়েছে। কে হারিয়েছে? আফ্রিকা মহাদেশ। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানে মানবীর দরজায়, দুয়ারে দাঁড়াও, সেই মানবীর, সেই আফ্রিকা মানবীর দুয়ারে দাঁড়াও, বলো, তাকে গিয়ে বলো ক্ষমা করো, তার কাছে ক্ষমা চাও, একটা আহ্বান জানিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য। ঠিক আছে, কবি ক্ষমা চাইতে বলছেন। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই যে এতক্ষণ হিংস্র কথা, একটা অত্যাচারের কথা পেলাম, সেই হিংস্র প্রলাপের মধ্যে দিয়ে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, তোমার শেষ পুণ্যবাণী, শেষ কথা সেটাই হোক, ক্ষমা করো আমাকে, ভুল হয়েছে। এটাই কবি বলতে চেয়েছেন। ঠিক আছে, আমরা জানি কি, আমরা জানি মানব জীবনের পরম ধর্ম কি? ক্ষমা, তাই তো? ক্ষমার মধ্যে সবকিছু আছে। তুমি যদি মিথ্যা কথা বলো, তর্ক করো, তাহলে সেই ঝামেলাটা আরো বাড়বে। কিন্তু তুমি জানো দোষ করেছে, তুমি যদি সেটা স্বীকার করে নাও যে হ্যাঁ আমার ভুল হয়েছে, তাহলে কিন্তু সেটা শান্ত হয়ে যায়, সেটা মিটে যায়, এক অংশেই মিটে যায়, সেটা আর বাড়ে না, বাড়ার সম্ভাবনা থাকে না। তাই বলছেন ক্ষমাটাই হচ্ছে না আসল ধর্ম। সভ্য পৃথিবী আফ্রিকাকে যেভাবে রক্তাক্ত করেছে, তার জন্য সকল মানুষের উচিত কি? আফ্রিকা ও তার মানুষজনদের কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। কবির ইচ্ছে ক্ষমাই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী, তাই বলেছেন। কবি বলেছে তাই ক্ষমা চাও, এই ক্ষমাটাই হোক আমাদের শেষ পুণ্যবাণী। এখানেই কবি শেষ করতে চাইছেন। ঠিক আছে, তাহলে কবিতার মধ্যে আমরা কি পেলাম? কবিতার প্রথম অংশে পেলাম কবিতার আফ্রিকার মহাদেশের আফ্রিকা জঙ্গলের সুন্দর, ঘন জঙ্গলের সৌন্দর্য বর্ণনা করলো প্রথমে। ঠিক আছে, এবং সেই সৌন্দর্যকে কিভাবে আঘাত করছে
ইউরোপীয় ঔপনিবেশিকরা এবং লুট করছে কিভাবে, অত্যাচার চালাচ্ছে, কৃতদাস বানাচ্ছে কিভাবে সেখানকার মানুষজনকে, সেই অংশটা আমরা এখানকার মধ্যে পেলাম। তারপরের অংশে আমরা কি পেলাম? তারপরের অংশে আমরা পেলাম এই যে এতক্ষণ তারা অত্যাচার কৃতদাস বানিয়ে সেখানকার ধন সম্পদ লুট করে তাদের নিজের দেশে নিয়ে গেল সমুদ্র পার করে, সেখানে তারা সুখে স্বাচ্ছন্দ্যে কিভাবে দিন কাটাচ্ছে এতদূর অবধি পেলাম, তাই তো? তারপরের অংশে আমরা কি পেলাম? তারপরের অংশে আমরা পেলাম যে এখনো লুট করা শেষ হয়নি। একজন তো লুটে গেছে, আরেকজন লুটতে আসছে, এবং তা কে লুটতে আসছে সেখানে? সেখানে আমরা অনুমান করতে পারি ইতালি দেশের, শক্তিশালী দেশের একটা আফ্রিকার একটি প্রদেশকে তিনি ইথিওপিয়া নামক একটি প্রদেশকে কিভাবে দখল করছে সেই অংশ আমরা এখানে পাবো। এবং পরের অংশে পাবো কবি, আমাদের কবিগুরু লেখক নিজে ক্ষমা চাইতে বলছেন সকল মানব জাতির প্রতি, মানব জাতিকে, সকল মানুষকে ক্ষমা চাইতে বলছেন, এই আফ্রিকাকে এবং আফ্রিকার মানুষদেরকে হাত জোর করে ক্ষমা চাইতে বলছেন। তাই বলছেন, এসো যুগান্তরের কবি সন্ধ্যার আসন্ন শেষ রশ্মিতে, দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এখানেই কবিতাটি শেষ হচ্ছে। কবিতাটি কি খুব কঠিন লাগলো? এবং শব্দগুলো কি কঠিন লাগলো? হয়তো শব্দগুলো কঠিন লাগতে পারে, কিন্তু আমার বলে দেওয়ার পর কিন্তু আর কঠিন লাগছে? যদি কঠিন লাগে, আমি বলবো ভিডিওটি আরেকবার দেখো, বারবার দেখো, এবং একটি খাতা নিয়ে বসো। খাতা নিয়ে বসে সেগুলো নোট করে নাও যেগুলো বললাম। তাহলে তোমাদের কাছে কি হবে, জলের মতো সহজ হবে। আর তোমাদের নোটও মুখস্থ করতে হবে না, সহজেই তুমি বানিয়ে লিখতে পারবে যখন এখান থেকে কোনো প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে কবিতাটাতে আমরা পেলাম যে আফ্রিকা মহাদেশকে নিয়ে তার উপর অত্যাচার যে চালানো হয়েছিল, সাম্রাজ্যবাদ চালানো হয়েছিল, সেটাকে আমরা ফুটিয়ে তুলেছে কবিগুরু এই কবিতার মধ্যে দিয়ে, এবং শেষে ক্ষমা প্রার্থনা করেছেন। ঠিক আছে? চলো, ভিডিওটি এতটাই ছিল, এতটাই পড়ানো ছিল। যদি ক্লাসটি ভালো লাগে, চ্যানেলটিকে একটি লাইক করে দেবে, ঠিক আছে, এই ভিডিওটিতে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও যাতে সবাই বুঝতে পারুক। অনেকেই বুঝতে পারে না কবিতাটিকে, অনেকেই অনেক রকম ভাবে পড়ায়, কিন্তু আমাদের শিক্ষক, বেশিরভাগ শিক্ষকরা তো জানে না। মানে জানে না বলতে আমি তাদেরকে সেভাবে বলছি না, অনেকেই জানে না যে এখন ক্লাস 10 বলতে তারা এখনো বাচ্চাই রয়েছে, এখনো তাদের সেভাবে শব্দ ভাঙার সম্বন্ধ আসেনি তাদের কাছে। ঠিক আছে, শব্দকে ভেঙে ভেঙে যে সব পড়ে নেবে সেটা এখনো তারা বুঝতে শিখেনি, বুঝবে আস্তে আস্তে শিখবে, ধাপে ধাপে শিখবে। তাই তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদেরকে সহজ করে, জলের মতো সহজ করে পরিবেশন করাটাই হচ্ছে আমাদের মতো শিক্ষকের কাজ। ঠিক আছে, তো ভিডিওটা লাইক করে দেবে একটা। চলো, আজকে ভিডিও এতটাই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটা অংশে আবার দেখা হবে। ঠিক আছে, চলো।